ধারাবাহিকভাবে গণতন্ত্র থাকাতেই ঘূর্ণিঝড় কবলিতদের পাশে সরকার, বলেছেন প্রধানমন্ত্রী। পটুয়াখালীতে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ। গণতন্ত্র ফেরাতে তীব্র আন্দোলনের অঙ্গীকার মির্জা ফখরুলের। ৪৩তম মৃত্যুবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের ঢল। নির্বিঘ্ন ঈদ যাত্রায় দ্রুত সড়ক সংস্কারের নির্দেশ ওবায়দুল কাদেরের। কোরবানির পশুর চামড়ার অব্যবস্থাপনায় শিল্প মন্ত্রণালয়কে দুষলেন এলজিআইডি মন্ত্রী। এমপি আনার হত্যার সব তথ্য আলামত মিলেছে কলকাতায়। রহস্য উদ্ঘাটন চূড়ান্ত পর্যায়ে। দেশে ফিরে জানালেন গোয়েন্দারা। পাহাড়ি ঢল আর অতিবৃষ্টির জলাবদ্ধতায় সিলেটের নিম্নাঞ্চল। ঝুঁকিতে কয়েকটি নদীর তীর রক্ষা বাঁধ, হাওড় তলিয়ে বাড়িঘরে পানি। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধারাবাহিকভাবে গণতন্ত্র আছে বলেই দুর্যোগ কবলিত মানুষের পাশে দাঁড়াতে পারছে সরকার। ঘূর্ণিঝড় রিমালের জলোচ্ছ্বাস অস্বাভাবিক ছিল উল্লেখ করে তিনি আরো বলেন, যাদের ঘরবাড়ি নষ্ট হয়েছে তাদের ঘর করে দেবেন তিনি। বর্ষার আগে ক্ষতিগ্রস্ত বাঁধ নির্মাণের প্রতিশ্রুতিও দেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। পটুয়াখালীর কলাপাড়া থেকে আরো জানাচ্ছেন মহিবুল্লাহ মুহিব, ছবি তুলেছেন রাজীব দাস। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ও দুর্যোগ কবলিত উপকূল হেলিকপ্টারে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা 12:30টায় তাকে বহনকারী হেলিকপ্টারটি পটুয়াখালীর কলাপাড়ায় অবতরণ করে। বেলা 12:45টায় সরকারি মোজাহারউদ্দিন বিশ্বাস কলেজ মাঠে উপস্থিত হন শেখ হাসিনা। বানভাসী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন তিনি। পরে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এবার মাঠে ফসল ছিল না, তারপরেও মানুষের সম্পদ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বাঁধ ভেঙে গেছে। দ্রুতই এসব পুনর্নির্মাণের প্রতিশ্রুতিও দেন সরকার প্রধান। যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে সেগুলি মেরামত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বাঁধ যেগুলি ভেঙে গেছে, বাঁধ নির্মাণের কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি, যাতে বর্ষার আগেই আমরা এই বাঁধগুলি নির্মাণ করে জলোচ্ছ্বাস বা পানির হাতে মানুষকে বাঁচাতে পারি, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। তাছাড়া যাদের ঘর বাড়ি ভেঙে গেছে ইতিমধ্যে আমরা খোঁজ নিতে বসেছি। তাছাড়া আমি এরপরেই আবার সকলের সঙ্গে বসবো, প্রশাসনের বসবো, যাতে করে যেখানে যেখানে যাদের বাড়ি ঘর ভেঙেছে তারা যাতে ঘর বাড়িগুলি আবার মেরামত করতে পারেন, আবার নির্মাণ করতে পারেন, সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমি করে দেব। অন্তত এইটুকু ভরসা আপনারা রাখবেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ যাতে খাবারের জন্য কষ্ট না পায় সে ব্যবস্থা করেছে সরকার। বলেন, আওয়ামী লীগ সরকার দক্ষিণাঞ্চলের যোগাযোগে অভূতপূর্ব উন্নয়ন করেছে বলেই এটি সম্ভব হয়েছে। এই অঞ্চলটার সার্বিক উন্নয়নে আওয়ামী লীগ সরকার এসেছে বলেই সেটা সম্ভব হয়েছে। এর আগে তো অনেকেই ছিল, কেউ তো এদিকে দৃষ্টি দেয়নি। এই অঞ্চলের মানুষ প্রতিনিয়ত প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকে, প্রতিনিয়ত জীবন যুদ্ধে লিপ্ত হয়। আজকে অন্তত বলতে পারি সেই প্রাকৃতিক দুর্যোগ আসবে, কিন্তু সেটাকে মোকাবেলা করে মানুষের জীবন মান রক্ষা করা, সেটাই আমাদের লক্ষ্য। সেই কাজটাই আমরা করে যাচ্ছি। দেশের মানুষের কাজের জন্য আওয়ামী লীগ সবসময় নিবেদিত প্রাণ। আমরা আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকব এবং সব ধরনের সহযোগিতা যা যা প্রয়োজন সেটা আমি করে দেব। দক্ষিণাঞ্চলের মানুষের জন্য পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, তৃতীয় বন্দর পায়রা এবং সেনানিবাস সহ নানা উন্নয়নের কথাও তুলে ধরেন শেখ হাসিনা। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এবং আক্রান্ত মানুষকে সান্ত্বনা দিতে দেশের সর্বদক্ষিণের উপজেলা কলাপাড়ায় ছুটে এলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বানভাসী মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দিলেন, এই দেশের প্রতিটি মানুষ ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত করা পর্যন্ত কাজ করে যাবেন তিনি। মহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, কলাপাড়া, পটুয়াখালী। ভারতের নির্বাচন নিয়ে বাংলাদেশ সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক বজায় রাখছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পর বাংলাদেশের যাত্রাকে মসৃণ করতে ইউরোপীয় ইউনিয়নের জিএসপি প্লাস সুবিধা অব্যাহত রাখতে ফিনল্যান্ডের সহায়তা চান তিনি। গণভবনে ফিনল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত কিম্মো লাহদেবির্তা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি আহ্বান জানান। বাংলাদেশ ও ফিনল্যান্ডের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের কথা এ সময় উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের জ্বালানি এবং তথ্য প্রযুক্তি খাত, বিশেষ করে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বৈদ্যুতিক গ্রিড ব্যবস্থাপনায় বিনিয়োগে ফিনল্যান্ডের আগ্রহ প্রকাশ
প্রকাশ করেন। শিগগিরই একটি ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশে আসছে বলেও জানান দেশটির রাষ্ট্রদূত। এর আগে আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের মহাসচিব আর্সেনিও আন্তোনিও ডোমিঙ্গুয়েজ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন। ছোট দ্বীপ ও আফ্রিকান স্বল্পোন্নত দেশগুলোর জন্য বঙ্গবন্ধুর নামে সামুদ্রিক খাতে বৃত্তি চালুর আগ্রহের কথা জানান প্রধানমন্ত্রী। সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতেও আহ্বান জানান সরকার প্রধান। একই সাথে বাংলাদেশি জাহাজের ক্রুদের মুক্ত করতে প্রচেষ্টার জন্য সংস্থাটির প্রশংসাও করেন প্রধানমন্ত্রী। দেশ লুটেরা আর দুর্বৃত্তদের কবলে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের গণতন্ত্র নির্বাসিত করে সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে। আন্দোলন তীব্র থেকে তীব্র করে সরকারের পতন ঘটানো হবে বলে মন্তব্য করেন তিনি। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে শেরেবাংলা নগরে তার মাজারে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। এ সময় সাংবাদিকদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে আইনের শাসন মানবাধিকার নেই, গণতন্ত্র হরণ করে মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আজকে আমাদের অধিকার রক্ষার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা যে আন্দোলন চলছে সেই আন্দোলনকে আরো বেগবান করব এবং আন্দোলনের মধ্য দিয়ে এই ভয়াবহ যে দানবীয় সরকার তাদেরকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করব। এই হচ্ছে আমাদের আজকের দিনের সম্পর্ক। বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশকে পরনির্ভরশীল করে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় সরকার। দুর্নীতি লুটপাট করে ধ্বংস করা হয়েছে দেশের অর্থনীতি। বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবলে, বাংলাদেশ এখন লুটেরা মাফিয়াদের কবলে। বাংলাদেশে একদিকে যেমন রাজনৈতিক অধিকার হরণ করছে, তেমনি অন্যদিকে তারা অর্থনীতিকে ধ্বংস করছে এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে এটাকে পরনির্ভরশীল একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। আমরা এর বিরুদ্ধে লড়াই করছি, ইনশাআল্লাহ আমরা জয়ী হব। এছাড়াও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে জিয়াউর রহমানের প্রতি ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এরপর আগারগা, হাইকোর্ট মাজার সহ রাজধানীর বিভিন্ন এলাকায় গরিব দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপির মহাসচিব। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে শাহজাহানপুরের নিজ বাসভবন প্রাঙ্গণে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সাথে নিয়ে গরিব দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। আলোচনা সভা, দোয়া ও মিলাদ সহ নানা কর্মসূচিতে দেশের বিভিন্ন জায়গায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী পালন হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সিলেটে আলোচনা সভার আয়োজন করে জেলা বিএনপি। বাদ জোহর হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির দরগাহ মসজিদ প্রাঙ্গণে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। দিনটি উপলক্ষে নরসিংদীতে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। নরসিংদী জেলা বিএনপির চিনিশপুরের অস্থায়ী কার্যালয়ে জেলা বিএনপির উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিলের সভাপতিত্ব করেন দলের যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন। বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহি সহ অন্য নেতারা। বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালে প্রিন্স বলেছেন, দেশ আজ সর্বগ্রাসী মহাসংকটে নিপতিত। এই সংকট থেকে দেশ ও জাতিকে উদ্ধার করতে, গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতি আদর্শ অনুসরণ করতে হবে। জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরে আলোচনা সভা, দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এর আগে আলোকচিত্র ও বই প্রদর্শনীর উদ্বোধন, কলেজে বৃক্ষরোপণ, পোস্টার সাঁটানো এবং বস্ত্র বিতরণ করেন তিনি। জিয়াউর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে শোক র্যালি, পথসভা ও দোয়া মাহফিল হয়। জেলা বিএনপির কার্যালয় থেকে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে আসে। এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক জি.কে. গৌস। বক্তারা বলেন, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার দেখানো পথে বাংলাদেশ একদিন গণতন্ত্রে ফিরে আসবে। এদিকে স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়।
এতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ডক্টর আসাদুজ্জামান রিপন। সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সাবেক এমপি শাম্মী আক্তার। বগুড়ায় শহরের বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিল হয়। এতে অংশ নেন জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌর মেয়র মোহাম্মদ রেজাউল করিম বাদশাহ, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম সহ দলের সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। এছাড়া ঐতিহ্যবাহী বাগবাড়ি গ্রামে জিয়া বাড়িতে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে গাবতলী উপজেলা বিএনপি। যশোর শহরের লালদিঘি পাড়ে দলীয় কার্যালয়ের সামনে দোয়া ও আলোচনা সভা করে জেলা ওলামা দল। বক্তব্য রাখেন দলের জাতীয় নির্বাহী কমিটি খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। কিশোরগঞ্জের ভৈরবে জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। বিকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে এর আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি। এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শরীফুল আলম। নাজমুল নিশান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দ্রুত সংস্কার কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর বিআরটিএ কার্যালয়ে এক সমন্বয় সভায় এই নির্দেশ দেন তিনি। সড়কে অনিয়ম করে মন্ত্রী এমপিদের নাম ব্যবহার করে কেউ পার পাবে না বলেও হুঁশিয়ার করে দেন ওবায়দুল কাদের। সড়ক পরিবহন মন্ত্রী বলেন, রিমেলের কারণে কিছু সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো দ্রুত সংস্কার করা হবে। পশু বহন করা গাড়ির ব্যাপারে বিশেষ নজর দিতে হবে যেন সমস্যা না হয়। এছাড়া ঢাকার প্রবেশপথগুলোতে বাড়তি নজর দেওয়ার পরামর্শ দেন তিনি। ওবায়দুল কাদের বলেন, লক্কর ঝক্কর গাড়ি রং দিয়ে না নামিয়ে ফিটনেস থাকা গাড়ি নামাতে হবে। এ ব্যাপারে বাস মালিকদের সতর্ক থাকতে বলেন মন্ত্রী। একই সাথে অতিরিক্ত ভাড়া আদায় করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন ওবায়দুল কাদের। রাজধানীতে বর্ষার সময় রাস্তা খোঁড়াখুঁড়ি না করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি অনুরোধ জানান মন্ত্রী। বলেন, সিএনজি স্টেশন ঈদের 7 দিন আগে থেকে ঈদের 7 দিন পর পর্যন্ত সার্বক্ষণিক খোলা রাখার বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হবে। এই দেশে আজকে মন্ত্রণালয়ের উন্নয়ন, মেগা প্রজেক্ট, এগুলো নিয়ে কোনো প্রশংসা নেই। ওই যানজটা দুর্ঘটনা পেলে কোথাকার এক যাত্রী কল্যাণ সমিতি, যেটা কোনো লাইসেন্সও নেই, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কোনো লাইসেন্স নেই, তাদের কোনো পারমিশন নাই, রেজিস্ট্রেশন নাই, তাদেরকে উস্কিয়ে দিয়ে এটা যা হয় তার চেয়ে ডাবল, তার চেয়ে 3 গুণ বেশি দুর্ঘটনার চিত্র তুলে ধরা হয়। এটা এদের কাজ, এটা একটা পারপাস নিয়ে কেউ কেউ কাজ করে। অফিসে গিয়ে চাঁদা চায়, না পেলে লেগে দেয়, এসবও আছে। সাংবাদিকতার নামে অনেকে অপকর্মও করে। সবাই ভালো মানুষ, আমরা পলিটিশিয়ানরা সব ভালো মানুষ, আমি এটা বলি না, এবং কোথাও সবাই ভালো মানুষ না। কোরবানির পশুর চামড়ার ব্যবস্থাপনায় শিল্প মন্ত্রণালয়ের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেছেন, শিল্প মন্ত্রণালয়ের অবহেলার কারণে কোরবানির পশুর চামড়া ফেলে দিতে হয়। মন্ত্রী বলেন, সড়ক ও মহাসড়কের পাশে কোরবানির পশুর হাট বসানো যাবে না। বিস্তারিত রকুনুজ্জামানের প্রতিবেদনে। ঘনিয়ে আসছে পবিত্র ঈদুল আজহা। মানুষ প্রস্তুতি নিচ্ছে কোরবানির জন্য। রাজধানীর কোরবানির পশুর হাট ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে নানা পরিকল্পনা 2 সিটি কর্পোরেশনের। সচিবালয়ে এলজিআরডি মন্ত্রণালয় আয়োজিত কোরবানির পশুর হাট ও বর্জ্য ব্যবস্থাপনা বৈঠকে এ নিয়ে নির্দেশনা দেন মন্ত্রী। সড়ক, মহাসড়কের উপর বা রাস্তার পাশে যেখানে স্বাভাবিক যান চলাচল বিঘ্নিত হতে পারে, সেখানে কোনো ক্রমে পশুর হাট বসানো যাবে না। এই নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। মন্ত্রী কথা বলেন কোরবানির পশুর চামড়ার বেহাল দশা নিয়েও, আর এই জন্য অভিযোগের আঙুল তোলেন শিল্প মন্ত্রণালয়ের দিকে। ঈদের সময় দেখা যায় চামড়ার ব্যাপারীরা বাজারে গ্রামে ঘুরতো, আর এখন তাদের কাছে যাইয়া মানুষ উল্টা দিতে হয় এবং কেউ নেয় না, রাস্তাঘাটে ফেলে দেয়। তো এখন এইটা তো কেন হয় এটা আপনারা জানেন। এখন আমরা সবাই শুধুমাত্র উপদেশ দেব আর নিজের কাজটা করব না, আর নিজের সমস্যাটার সমাধান করব না, তাই তো হবে না ভাই। সভায় উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম জানান, ঢাকায় 25 লাখ পশু জবাই হবে। বর্জ্য ব্যবস্থাপনায় দেওয়া হবে 10 লাখেরও বেশি পলিব্যাগ। সারা বাংলাদেশের যে পশু কোরবানি হবে তার 4 ভাগের 1 ভাগ পশু কোরবানি হয় হলো এই ঢাকা শহরে। সুতরাং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারই পরিপ্রেক্ষিতে অবশ্যই আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা যা
দরকার যন্ত্রপাতি সহ যা যা আছে সবকিছু আমরা নিয়ে নিয়েছি। মোট প্রায় 480টি বিভিন্ন ধরনের যানবাহন এখানে ব্যবহৃত হবে। দেশে কোরবানির পশুর বাজার ৭৫,০০০ কোটি টাকা বলেও জানান উত্তরের মেয়র রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানিয়েছেন, কলকাতায় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার প্রয়োজনীয় সব তথ্য আলামত পাওয়া গেছে। জানান, হত্যার রহস্য উদ্ঘাটন এখন একেবারেই চূড়ান্ত পর্যায়ে। বিকেলে কলকাতা থেকে দেশে ফিরে বিমানবন্দরে তিনি আরও জানান, সেখানকার আবাসিক ভবন থেকে উদ্ধার হওয়া মরদেহের খণ্ডিত অংশকে এমপি আনারেরই মনে হয়েছে। তবে ফরেনসিক রিপোর্ট পাওয়া গেলে এ বিষয়ে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে। তদন্তের স্বার্থে সবকিছু এখন গণমাধ্যমে প্রকাশ করা সম্ভব নয় জানিয়ে মহানগর ডিবি পুলিশ প্রধান বলেন, হত্যায় অংশ নেয়া বেশিরভাগই বাংলাদেশি। তবে ভারতের কেউ এ ঘটনায় জড়িত কিনা তা অধিকতর তদন্ত শেষে জানা যাবে। হারুনুর রশিদ আরও জানান, এখন থেকে বাংলাদেশের কোনো অপরাধী ভারতে পালিয়ে গিয়ে আর নিরাপদে থাকতে পারবে না। এর আগেও 2বার প্ল্যান করেছিল তাকে পৃথিবী থেকে সরিয়ে দিবে, এবং তারা বাংলাদেশের মাটিকে তারা ব্যবহার করলেন না। সেখানে তারা বললেন যে সেখানে করলে তাদের এখানে প্রবলেম হবে, সেই কারণে তারা সেটাকে বেছে নিলেন আমাদের পার্শ্ববর্তী দেশ কলকাতার সঞ্জীবা গার্ডেন। তার যে অবস্থানটা মানুষকে ভিন্ন খাতে নেওয়ার জন্য, কোনো সময় দেখা গেল ওইটা নিয়ে গেলেন বেনাপুল, কোনো সময় নিয়ে গেলেন মানে দিল্লিতে সে চলে গেছেন, কোনো সময় নিয়ে গেলেন মুজাফফরাবাদ, বিহার। মূল ঘাতকের কাছে আমরা অনেক তথ্যপত্র পেয়েছি। সেই তথ্যপত্রগুলো ক্রস এক্সামিন করার জন্য আমরা এছাড়া এখানে আমরা যে এভিডেন্সগুলি পাচ্ছিলাম, আমরা সরাসরি সেখানে গিয়ে যে মানে ডিজিটাল এভিডেন্সগুলি আমরা সরাসরি আমরা দেখলাম। উজানের পাহাড়ি ঢল আর কয়েকদিনের অতি বৃষ্টির কারণে সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নদ নদীর পানি বেড়ে বিভিন্ন হাওর তলিয়ে পানি ঢুকে পড়েছে বাড়িঘরে। সুরমা, কুশিয়ারা ও সারিগোয়াইন সহ সব নদ নদীর পানি বাড়ছে সিলেটে। 4টি নদীর পানি 5 পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। এতে বিভিন্ন হাওর তলিয়ে নিম্নাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। এদিকে সিলেটের গোয়াইনঘাটে 56টি, কোম্পানিগঞ্জে 35টি, জৈন্তাপুরে 48টি ও কানাইঘাটে 18টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সিলেটের সব নদ নদীর পানি বাড়ছে। 4টি নদীর পানি কানাইঘাট, আমলশিদ, শেওলা, সারিঘাট ও সারিগোয়াইন পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে বইছে। বেশ কয়েকটি এলাকায় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে নদীর তীর রক্ষা বাঁধ। চতুর্দিকে পানি কালকে পানি কিছু কম দেখা গেছে, রাত্রে এই খোলা আছে বা ইন্ডিয়ার পানি নামিয়া এই বাংলাদেশ আমরা মেয়ামাটি এলাকা, এই খাগড়া, লাতু, লামাগুটাপাড়া, বাদলিপুর সহ লাগাইয়া এই বিশাল পানি আছে। গতকালকে থেকে হঠাৎ করে আমরা এলাকাত পানি আইছে। আমরা এলাকাটা হইল বাগর সড়ক। গতকালকে হঠাৎ করে আমি মাগরিবের নামাজও গেছিলাম। মাগরিবের নামাজ পড়িয়া বার হয়েছি, দেখি আমার বাড়িতে পাই পানি। নির্বাচন কমিশনের বিদায়ী সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, 3য় ধাপের উপজেলা নির্বাচনে 38% ভোট পড়েছে। আর নবনিযুক্ত সচিব শফিউল আজিম বলেছেন, সরকারের স্বার্থ হাসিল নয়, সংবিধান মেনে জনগণের অধিকার নিশ্চিতে কাজ করব। সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে এমন মন্তব্য করেন ইসির নবনিযুক্ত ও বিদায়ী সচিব। এ সময় জাহাঙ্গীর আলম বলেন, কমিশনে স্বচ্ছতার কোনো ঘাটতি ছিল না, গণমাধ্যম থেকে তিনি সহযোগিতা পেয়েছেন। এদিকে বাংলাদেশ বিমান থেকে ইসিতে যোগ দেয়া নতুন সচিব শফিউল আজিম বলেন, নতুন কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ মনে হলেও তা মোকাবেলা করাটাই কৃতিত্ব। আইন ও সংবিধান মেনে চলি, জনগণের আইনের ভিতর থেকেই সেবা দেব। সচিব হিসাবে এখানে পদায়িত হয়েছেন এবং আমাদের কাজটা করার ক্ষেত্রে আমরা আইন এবং আমাদের সংবিধান মেনে চলি। তারা তাদের চাওয়াটা চাইবেন, এই দুইটার বিষয় সমন্বয় করা সেখানে হলো আমার দক্ষতার বিষয় এবং আমার পরীক্ষার বিষয়টা। এটি আমি আশা করি আমার কাছে খুবই ভালো লাগবে। আমি এটি আপনাদেরকে সাথে নিয়ে এটাকে মানে স্মরণীয় করে রাখতে চাই। হয়তো আপনাদের অনেকের মনে কষ্ট থাকতে পারে যে স্যারের কাছে গিয়ে অনেক সময় তথ্য পায়নি, বাট প্রজাতন্ত্রের স্বার্থে, রাষ্ট্রের বা সরকারের স্বার্থে, এই নির্বাচন কমিশনের স্বার্থে আপনার জানা তথ্য আমার কাছ থেকে জানতে চেয়েছেন, হয়তো আমার মুখ থেকে বের করতে পারেননি। এটা আসলে আমাদের কি বলবো যে চাকুরিরই একটি অংশ, যে সব কথা সবসময় হয়তো বলা যায় না, যখন প্রয়োজন আমরা তখন বলেছি। কালকের যে 3য় ধাপে নির্বাচন হলো সেটি উপজেলাতে, আমরা যে তথ্য পেয়েছি তাতে আমাদের 38% ভোট কাস্ট হয়েছে।
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, তাদের জন্য দুটি কাজের সমন্বয় করা খুব কঠিন। একটি হলো কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা, আরেকটি হলো ভোক্তাদের জন্য দাম সহনীয় রাখা। বৃহস্পতিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত এক সেমিনারে তিনি একথা বলেন। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, কৃষি খাতে সবচেয়ে বড় সমস্যা স্ট্যান্ডার্ডাইজেশন ও সার্টিফিকেশন। এর আগে চালের স্ট্যান্ডার্ডাইজেশন ছিল না। গত 3 মাস আগে সেটা ঠিক করা হলো জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, 3 মন্ত্রণালয় মিলে কিভাবে চাল বিক্রি হবে সেটা ঠিক করেছেন। কোন ধরনের নামে চাল বিক্রি হবে। এখন শৃঙ্খলা আসবে আশা করে টিটু বলেন, মিনিকেট নামের কোনো চাল ছিল না, তারপরও সবচেয়ে বেশি এ নামে চাল বিক্রি হয়। এখন আর মন মতো মিলাররা চাল বিক্রি করতে পারবেন না। প্রতিটি পণ্যে এমন স্ট্যান্ডার্ড ঠিক করতে হবে বলে জানান তিনি। টিটু বলেন, কৃষকরা চাষাবাদের জন্য টাকা পায় না, ফলে বাধ্য হয়ে উৎপাদিত ফসল কম দামে বিক্রি করে দেয়। কৃষকরা ফসল চাষের আগে অগ্রিম টাকা সংগ্রহ করতে পারলে উৎপাদন বাড়ত, অনেক উদ্যোক্তা সেখানে আগাম বিনিয়োগ করত। মতিঝিল ডিসিআইসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শামসুল আরেফিন। সভাপতি ছিলেন ডিসিআই এর সভাপতি আশরাফ আহমেদ। আইন শৃঙ্খলা বিঘ্নকারী ও জনজীবনে শান্তি বিনষ্টকারীদের কোনো অবস্থাতেই ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেন, যারা জঙ্গিবাদ দস্যুতা ছেড়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এখনো আত্মসমর্পণ করেনি, তাদের পরিণতি কি হবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। দুপুরে চট্টগ্রামে র্যাব 7-এর সদর দপ্তরে চট্টগ্রাম ও কক্সবাজারের উপকূলীয় অঞ্চলের 50 জলদস্যুর আত্মসমর্পণ অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যারা দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবে তাদের পুনর্বাসন করবে সরকার, কিন্তু আত্মসমর্পণের পর আবারও যদি কেউ একই কাজ করে তবে তাদের ভাগ্যে খারাপ পরিণতি রয়েছে। অনুষ্ঠানে পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, র্যাবের মহাপরিচালক খুরশিদ হোসেন সহ আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের অর্থনীতির তুলনায় পুঁজিবাজার এখনো অনেক ছোট। এই বাজারকে আরও শক্তিশালী করতে পুঁজিবাজারের দিকে নজর দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সালমান এফ রহমান জানান, প্রধানমন্ত্রীও বলেছেন, এত বড় অর্থনীতি কিন্তু পুঁজিবাজার সেই তুলনায় বড় নয়, তাই পুঁজিবাজার বড় করতে হবে। তিনি বলেন, অর্থনীতি আরও ভালো রাখতে হলে হার কমিয়ে বেশি মানুষকে করের আওতায় আনতে হবে। এটা নিয়ে এখন কাজ করতে হবে বলেও মত দেন তিনি। বলেন, ডলারের দাম 117 টাকা করায় সংকট কমে এসেছে। নতুন কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে, জুলাই থেকে মূল্যস্ফীতি কমতে শুরু করবে। অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে দেশি বিদেশি বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্ব দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান সালমান এফ রহমান। যেসব মন্ত্রণালয় ও বিভাগ বরাদ্দ বাজেট খরচ করতে পারেনি তাদের বরাদ্দ কমিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান। জলবায়ু পরিবর্তনের প্রভাব কি পড়বে এ বিষয়েও এবার বাজেটে একটি প্রতিবেদন থাকবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার সচিবালয়ে আসন্ন বাজেট নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থ প্রতিমন্ত্রী। তিনি জানান, এবার বাজেটে মূল্যস্ফীতি কমানো, জনশক্তির উন্নয়ন, কর্মসংস্থানের মতো বিষয়গুলো গুরুত্ব পাবে। এছাড়া সামাজিক নিরাপত্তা খাতে বাজেট বরাদ্দ বাড়ানোর কথাও জানান অর্থ প্রতিমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেনের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বড়দেশ্বরী মহাশ্মশানে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রার্থনা সভায় স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন সহ পরিবারের সদস্যবৃন্দ মায়ের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এমপি ও শ্রী শ্রী বড়দেশ্বরী কালীমাতা মন্দির ও শ্মশান পরিচালনা কমিটির সভাপতি ও 5 নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাস সহ অন্যরা। প্রার্থনা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ইসলাম বিদ্বেষী চক্র মুসলমানদের ধ্বংসের ষড়যন্ত্রের প্রক্রিয়ার শেষ পর্যায়ে পৌঁছে গেছে। মাদারীপুর পৌর মুক্তিযোদ্ধা অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন। বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন আর্কিটেকচার BAEA এর 11তম আসরের উদ্বোধন করা হয়েছে। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এর আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। উপস্থিত ছিলেন বার্জার পেন্টস বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রূপালী চৌধুরী এবং ইনস্টিটিউট অব আর্কিটেক্ট বাংলাদেশ IAB এর সহসভাপতি স্থপতি মোহাম্মদ আলী নকি সহ অন্যরা।
আবেদনকৃত প্রজেক্ট থেকে সেরা 7টি প্রজেক্ট নির্বাচন করার মাধ্যমে প্রত্যেক বিজয়ীকে দেওয়া হবে ট্রফি, সার্টিফিকেট ও 2 লাখ টাকা পুরস্কার। প্রকল্প মনোনীত করার শেষ তারিখ 14 জুন 2024। বাজেটে বিড়ির শুল্ক ও অগ্রিম 10% কর প্রত্যাহার করে বিড়ি শ্রমিকদের মজুরি বাড়ানো সহ 7 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সামনে মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়। মানববন্ধন শেষে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেন শ্রমিক নেতারা। তাদের দাবির মধ্যে রয়েছে বিড়িকে কুটির শিল্প হিসেবে ঘোষণা করা, অবৈধ বিড়ি তৈরির কারখানা বন্ধ করা। বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হারিক হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি আমিন উদ্দিন বিএসসি। মার্কেন্টাইল ব্যাংক পিএলসির 25তম বার্ষিক সাধারণ সভা হয়েছে ব্যাংকের প্রধান কার্যালয়ে। উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোর্শেদ আলম এমপি ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী। সবাই 31শে ডিসেম্বর 2023 পর্যন্ত সমাপ্ত বছরের ব্যালেন্স শিট এবং ব্যাংকের শেয়ার হোল্ডারদের জন্য 10% নগদ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোর্শেদ আলম বলেন, উন্নত প্রযুক্তির ব্যবহার ও সুষ্ঠু ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংক 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলার সাফল্য বজায় রাখবে। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এএসএম ফিরোজ আলম ও মোহাম্মদ আনোয়ারুল হক, পরিচালক আলহাজ আকরাম হোসেন, এম আমানুল্লাহ, এম এ খান বেলাল সহ অন্যরা। শান্ত মারিয়াম ফাউন্ডেশন, শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইমামুল কবির শান্তর 4র্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মরহুমের কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্মারক গ্রন্থ উন্মোচন, স্মরণ সভা, দুস্থদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল হয়। বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এতে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মুজাম্মেল হক, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য ও শান্ত মারিয়াম ফাউন্ডেশন এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ডাক্তার আহসানুল কবির ও চিত্রশিল্পী অধ্যাপক নিসার হোসেন সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ফিফার যে শাস্তির কারণে সাধারণ সম্পাদককে আজীবন বাফুফেতে নিষিদ্ধ করা হয়েছে, এই একই কারণে দণ্ড পাওয়া সিনিয়র সহ সভাপতি আব্দুস সালাম মুর্শিদির পদত্যাগ করা উচিত ছিল, মন্তব্য সাবেক ফুটবলারদের। তাদের অভিযোগ, বাফুফে কর্তারা শুধু টাকা কামাতে এসেছেন, ফুটবলের উন্নতি তাদের লক্ষ্য নয়। মনির হোসেন খানের রিপোর্ট। কিছুদিন পর পর ফিফার থলে থেকে বের হচ্ছে এক একটি রিপোর্ট, আর তাতে ফাঁস হচ্ছে বাংলাদেশের ফুটবল কর্তাদের কুকীর্তি। সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের সঙ্গে এবার যোগ হয়েছে সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শিদির নাম। সোহাগকে আজীবন নিষিদ্ধ করেছে বাফুফে, অথচ সালাম মুর্শিদির জরিমানার পরও নিশ্চুপ ফেডারেশন। সাবেক ফুটবলারদের দাবি, সালাম মুর্শিদির পদত্যাগ ফিফা ও এএফসির দেওয়া বছরে $2 মিলিয়ন কোথায় যায় সেই হিসাব চান তারা। তারা বলল সে জড়িত, যদিও তার ফিনান্সিয়াল তাকে ফাইন করেছে, একই শাস্তি তার পাওয়ার না পাওয়ার কোনো কারণ আমি অন্তত দেখি না। এই দুর্নীতির কারণে যারা স্পেসিফিক্যালি যারা শাস্তিপ্রাপ্ত হয়েছে তাদের উচিত হলো পদত্যাগ করা, নৈতিক কারণে। যদি পদত্যাগ না করেন তাহলে আমরা অবসান চাই। তাদের টাকার কোনো অভাব নাই, কারণ টাকা তো ফিফা দেয়, সেই টাকা দিয়ে তারা নির্বাচন করবে। আপনারা যত তাড়াতাড়ি এখান থেকে পদত্যাগ করে সরে যাবেন, তাহলে বাংলাদেশের ফুটবলটা আবার নিরাপদ জায়গায় যাবে। প্রতিবার নির্বাচনের আগে কাজী সালাউদ্দিনের খতিয়ান বের হয়, অথচ ভোটের রাজনীতিতে বরাবরই অপ্রতিরোধ্য তিনি। অর্থের বিনিময়ে কাউন্সিলরদের বিরুদ্ধে ভোট বিক্রির অভিযোগ। যতগুলি কাউন্সিলর আছে এখানে, এর মধ্যে আপনি 5 to 10% পাবেন যারা কোনো দুর্নীতির সাথে জড়িত না, আর তা নাহলে সবাই ক্যাশ টাকা নেয়। ইভেন ময়মনসিংহ এগ্রিকালচার ইউনিভার্সিটির থেকে যিনি আসতেন একজন টিচার, উনিও টাকা নেয়। এবং এই আমাদের বর্তমান প্রেসিডেন্ট যিনি আছেন বিএফএফ এর, ইনি তো সবসময় কাউকে না কাউকে ট্যাগ করে নেয়। এইবার বোধহয় গত ইলেকশনে একজন ব্যবসায়ীকে আনছেন, তার কোনো ফুটবল ক্যারিয়ার নাই, কিচ্ছু নাই, তার টাকা আছে। টাকার কাছে আমাদের ফুটবল জিম্মি। কিছুটা দায় নিজেদেরও দেখছেন মঞ্জু। তার মতে বাফুফের বিরুদ্ধে প্রতিবাদ শুধু প্রেস কনফারেন্সেই সীমাবদ্ধ। এবার কাজী সালাউদ্দিনকে গদি থেকে সরাতে ক্রীড়ামন্ত্রী সহ সর্বোচ্চ মহলের দরজায় হাজির হওয়ার প্রতিশ্রুতি দিলেন আব্দুল গাফার। আমাদের ফলো আপটা কম, আমরা হয়তো এই প্রেস কনফারেন্সের মধ্যে সীমাবদ্ধ থাকি, কিন্তু এটা এএফসি ফিফা এদের সাথে রেগুলার করেসপন্ডেন্ট করতে হয়। তাদের এত সময় নেই। ফিফাও কিন্তু আরেকটা দুর্নীতিবাদ অর্গানাইজেশন, আপনারা আগেও দেখছেন, ওখানে চুরি চামারি হয় রেগুলার। অতএব
ওই হয়তো দিবেন, দিলে হয়তো কাজ হয়, স্লোলি কাজ হয় আর কি, লোকাল ট্রেন। আমি বলতে চাই যে এটা নিয়ে আমরা সর্বোচ্চ জায়গায় আমরা যাব। আমাদের যুব ক্রীড়া মন্ত্রী মহোদয় আছেন, মাননীয় প্রধানমন্ত্রী ভালোবাসে, খারাপও হতে সময় লাগে না। আজকে যদি দেখেন মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্স দুর্নীতিতে দেশের আইজিপি, দেশের চিফ অফ আর্মি স্টাফ আজিজ সাহেব, বেনজির সাহেবকে কিন্তু ধরেছেন। সাবেক খেলোয়াড়রা মনে করেন টাকার জোরে ক্রীড়াঙ্গনের বাইরের লোক বাফুফেতে চেয়ার দখল করছে, ফুটবলারদের হাতে দায়িত্ব ছেড়ে দেওয়ার দাবি তাদের। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। নারী ফুটবল 6 মাস পর জাতীয় দলের জার্সিতে মাঠে নামছেন বাংলাদেশ নারী ফুটবল দল। এবার সাবিনাদের প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ে 99 ধাপ এগিয়ে থাকা চাইনিজ তাইপে নারী দল। কিংস আরেনায় শুক্রবার বিকেল 5:45 শুরু হবে ম্যাচটি। গত কয়েক উইন্ডোতে ফিফা ফ্রেন্ডলি বাংলাদেশ নারী ফুটবল দল খেলতে পারেনি। এবার বাফুফে শক্তিশালী চাইনিজ তাইপেকে বাংলাদেশে এনেছে। বাংলাদেশের র্যাঙ্কিং 139 আর তাইপের 40। এত শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশকে নামতে হচ্ছে খর্বশক্তির দল নিয়ে। ইনজুরির কারণে দলেরই 2 অন্যতম ভরসা মারিয়া মান্ডা ও কৃষ্ণা রানী সরকার। দলে মূল গোলরক্ষক রূপনা চাকনাও আছেন ইনজুরি সমস্যায়। রূপনার ব্যাকআপ হিসেবে দলে ডাকা হয়েছে অনূর্ধ্ব 16 দলের গোলরক্ষক ইয়ারজানকে। সাফ অনূর্ধ্ব 19-এর টুর্নামেন্টের সেরা সাগরিকা সুযোগ পেয়েছেন কৃষ্ণার বিকল্প হিসেবে। সাফে ভালো করার পুরস্কার হিসেবে জাতীয় দলের 23 জনের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন প্রীতি জুনিয়রও। অধিনায়ক সাবিনা জানালেন তাদের লক্ষ্য ডিফেন্সের শক্তি বাড়িয়ে নিজেদের সেরা খেলা উপহার দেয়া। এই ম্যাচে জয়ের কোনো স্বপ্ন দেখাতে রাজি নন সাবিনা। অভিজ্ঞতা অর্জনই মূল লক্ষ্য তাদের। সঙ্গে আগামী সাফ নারী ফুটবলের জন্য নিজেদের প্রস্তুত করা। নারী ফুটবলাররা প্রথমবারের মতো পেয়েছেন বিদেশি কোচ। প্রথম অ্যাসাইনমেন্টেই পিটার বাটলারের প্রতিপক্ষ চাইনিজ টাইপের মতো শক্তিশালী দল। প্রথম দল নিয়ে খুব বেশি পরীক্ষা নিরীক্ষায় রাজি নন কোচ। মেয়েরা নিজেদের সর্বোচ্চটা দিতে পারলেই খুশি তিনি। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ধারাবাহিকভাবে গণতন্ত্র থাকাতেই ঘূর্ণিঝড় কবলিতদের পাশে সরকার, বলেছেন প্রধানমন্ত্রী। পটুয়াখালীতে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ। গণতন্ত্র ফেরাতে তীব্র আন্দোলনের অঙ্গীকার মির্জা ফখরুলের। 43তম মৃত্যুবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের ঢল। নির্বিঘ্ন ঈদ যাত্রায় দ্রুত সড়ক সংস্কারের নির্দেশ ওবায়দুল কাদের। কোরবানির পশুর চামড়ার অব্যবস্থাপনায় শিল্প মন্ত্রণালয়কে দুষলেন এলজিআরডি মন্ত্রী। এমপি আনার হত্যার সব তথ্য আলামত মিলেছে কলকাতায়, রহস্য উদ্ঘাটন চূড়ান্ত পর্যায়ে, দেশে ফিরে জানালেন গোয়েন্দারা। পাহাড়ি ঢল আর অতিবৃষ্টির জলাবদ্ধতায় সিলেটের নিম্নাঞ্চল, ঝুঁকিতে কয়েকটি নদীর তীর রক্ষা বাঁধ, হাওর তলিয়ে বাড়িঘরে পানি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com, facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।